1940 সালের ডিসেম্বর মাসে বিভূতিভূষণ বিবাহ করলেন এবং এরপরে প্রায় 1 বছর তিনি কলকাতায় ছিলেন। কলকাতায় খেলাদ ঘোষাদের যে বিদ্যালয় ছিল সেখানে শিক্ষকতা করতে লাগলেন। এই সময় একটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, হেরিক ওঠে, কলকাতায় বোমা পড়া হেরিক ওঠে এবং 1941 ডিসেম্বরে তিনি খেলাদ ঘোষের বিদ্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি চলে আসেন এই বনগ্রাম মহকুমারই গোপালনগরের বারাকপুর গ্রামে, অর্থাৎ তার পৈতৃক গ্রামে, এবং তিনি গোপালনগরের হরিপদ ইনস্টিটিউশনে তিনি শিক্ষকতা পদে যোগদান করেন। এই চলে আসার প্রায় 1 মাস পরে, অর্থাৎ ধরে নিতে পারি যে 1942-এর একেবারে শুরুতে, জানুয়ারির দিকে তিনি যোগদান করেন ওই বিদ্যালয়ে শিক্ষক হিসাবে। এই সময় এই যে যদি 1942 থেকে 1950 সাল ধরি, 1950-এর 1 নভেম্বর তার প্রয়াণ হয়, তাহলে বলতে পারি যে এই 8 বছর তিনি শৈশবের বারাকপুরকে পুনরায় ফিরে পেয়েছেন। শৈশব কৈশোরের যে বারাকপুর তিনি পুনরায় ফিরে পেয়েছেন, তার প্রিয় ইছামতিকে ফিরে পেয়েছেন, তার বাসবনকে ফিরে পেয়েছেন, তার মাধবপুরকে ফিরে পেয়েছেন, বারাকপুরকে ফিরে পেয়েছেন, চালতে পোতাকে ফিরে পেয়েছেন, তার কুঠির মাঠকে ফিরে পেয়েছেন। এই সময় এই 8টা বছর প্রাণ ভরে উপভোগ করেছেন তার এই পৈতৃক গ্রামকে, তার এই পৈতৃক ভিটেকে, তার এই পৈতৃক দেশকে। এই সময় যে শুধু বারাকপুরে ছিলেন তা নয়, কিন্তু তিনি বারাকপুরে ছিলেন, বছরের একটা সময় বারাকপুরে থাকতেন, হরিপদ ইনস্টিটিউশনে তিনি শিক্ষকতা করতেন এবং ছুটি পেলেই ঘাটশিলা চলে যেতেন। অনেক সময় ছুটি নিয়েও চলে যেতেন ঘাটশিলায়। ঘাটশিলা তার বড়ই প্রিয় একটি স্থান আমরা জানি, এবং তার নিজের বাড়ি রয়েছে ওখানে, গৌরীকুঞ্জ রয়েছে ওখানে, তার প্রথম স্ত্রীর নামে যে বাড়িটি সেখানে রয়েছে রাহিগোড়ায়, সেখানে চলে যাচ্ছেন। অর্থাৎ জীবনের শেষ 8টি বছর মূলত তিনি বারাকপুর এবং ঘাটশিলা এই করেছেন, তার মধ্যে এদিক ওদিক তো বেড়াতে গেছেনই। এই সময় তার একটা অন্যরকম পরিবর্তন আমরা দেখতে পাই তার সাহিত্যে, তার জীবনে। বিভূতিভূষণ যেন এই সময়ে বেশ পরিণত, আরো বেশি পরিণত, আরো বেশি শান্ত, আরো বেশি তিনি আধ্যাত্মিক হয়ে উঠেছেন। ঠিক এই পর্বে এসে তিনি আরো বেশি আধ্যাত্মিক হয়ে উঠেছেন। একটা অনন্তের খোঁজ, এমনি বিভূতি সাহিত্যের মধ্যে অনন্তের খোঁজ রয়েছে, কিন্তু এই সময় তিনি মানুষ ও প্রকৃতির মধ্যে যেন আরো বেশি অনন্তের খোঁজ করে চলেছেন, এবং সেই সন্ধান তিনি পেয়েছেন, সেই সন্ধানের মধ্যেই তিনি রয়েছেন। তিনি এখানে এসে কুঠির মাঠের দিকে গিয়ে অনন্ত আকাশের দিকে, নীল আকাশের দিকে চেয়ে রয়েছেন। তার কাছে সেই আকাশ অনেকটা যেন সেই তেলাকুচার ফুলের মতো। তিনি চেয়ে আছেন ভাট ফুলের দিকে, তিনি চেয়ে আছেন সেই যে গুণতৌরির ফুল রয়েছে সেই দিকে, কেলে গোড়া ফুলের দিকে চেয়ে রয়েছেন, এবং তিনি তার সেই রং যেন দেখতে পাচ্ছেন আকাশে। একটা মহাজাগতিক চিন্তা তার অন্তরে যেন এই সময় আসছে। তিনি ইছামতিতে স্নান করে চলে যাচ্ছেন হরিপদ ইনস্টিটিউশনে, আবার সেখান থেকে ফিরে এসে আবার ইছামতিতে অবগাহন করছেন, সাঁতার কাটছেন, সেখানে ইছামতিতে গিয়ে ঈশ্বরের সাধনা করছেন। এই পর্বে আমরা দেখতে পাচ্ছি। এবং এই সময় বিভূতিভূষণ তার ডায়েরিতে লিখছেন, ঠিক এই সময় লিখছেন, বারাকপুরে সেই সময় বর্ষা চলে এসছে বারাকপুরে। এই সময় যে শেষ পর্বে, সেটা 8 বছর তিনি আসার পর, দীর্ঘদিন পর তিনি
নতুন করে বর্ষাকে দেখছেন বারাকপুরে। তিনি লিখছেন, বারাকপুরে বর্ষা দিন যাপনের সৌভাগ্য এই সুদীর্ঘ সময়ের মধ্যে কখনো হয়নি। অনেকদিন পরে আকাঙ্ক্ষিত বারাকপুরের জীবনকে আবার ফিরিয়ে পেয়েছি ওই 6 জায়গা চ বাল্যদিনের পর এই আবার এখানে সংসার করছি বহুদিন পরে। গৌরী দেবীর সঙ্গে সংসার করেছেন, খুব সংক্ষিপ্ত সে জীবন ছিল, সাংসারিক জীবন ছিল। বহুদিন পর নতুন সংসার, নতুন ঘর কন্যা, এই চেয়ে এসেছিলাম বহুদিন থেকে। তিনি কিন্তু যতই আমরা সাধু বলি, সন্ন্যাসী বলি, ভবঘুরে বলি, সংসারের প্রতি কিন্তু তার টান ছিল এবং এটাই তিনি চেয়েছিলেন, পাননি। প্রথম জীবনে যে ট্র্যাজেডি ঘটে গেছে তার সঙ্গে আর তিনি সেই সাহস পাননি। আমরা জানি গৌরী দেবীর প্রেমে তখনও বুঁদ হয়ে আছেন। দীর্ঘ সময় লেগেছে তাকে দ্বিতীয় সম্পর্ক গড়ে তুলতে, যদিও তার মধ্যে মাঝখানে তার একটু প্রেম হয়েছিল, সেগুলো অন্য বিষয়। সেই প্রেম কতটা প্রেম আর কতটা আধ্যাত্মিকতা, এটা একটা ব্যাপার। কারণ বিভূতিভূষণ নারী প্রেমের মধ্যেও, তার নারী প্রেমের মধ্যেও একটা অপূর্ব আধ্যাত্মিকতা ছিল। গতকাল আমরা বলছিলাম বুদ্ধদেব গুহর লেখায় যে তার প্রেম কিন্তু একেবারে আলাদা, তার চিন্তা, তার নারী চিন্তা একদমই আলাদা, একদম ভিন্ন। সেজন্যই তিনি বিভূতিভূষণ। এই চেয়ে এসেছিলাম বহুদিন থেকে, এখন আমি জীবনে দর্শক মাত্র নই, জনৈক অভিনেতাও বটে। কি অপূর্ব কথা! এখন তিনি আর শুধু দর্শক নন, এখন জীবনে তিনি শুধু দর্শক নন, তিনি শুধু দেখবেন তা নন, এখন তিনি অভিনেতাও বটে। এখন তিনি সংসারে প্রবেশ করেছেন, এখন তিনি একজন অভিনেতাও বটে। বিভূতিভূষণ পারেন এরকম লিখতে। অনন্তের খোঁজ পেয়েছেন মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে, কি পরিবর্তন তার মধ্যে। তিনি শান্ত হয়ে উঠেছেন, সমাহিত হয়ে উঠেছেন, আরো আধ্যাত্মিক হয়ে উঠেছেন। মানুষের মধ্যেও সেই খোঁজ করছেন। আমরা জানি যে এই পর্বে, এই 8টি বছরে শেষ পর্বে তিনি লিখেছেন বেশ কিছু উপন্যাস। শিশুদের জন্য 1942-এ লিখলেন মিসমিদের কবচ, এরপরে অনুবর্তন লিখলেন 1942-এই। আমরা দেখি 1943-এ এসে লিখছেন শিশুদের জন্য হীরামানিক জলে, তারপর 1944-এ অশনি সংকেত, তারপর 1944-এই লেখেন দেবযান, যে দেবযানের পরিকল্পনা 1928 সালে হয়েছিল। অনেক পরে লেখেন অথৈ জল, লেখেন 1947-এ, এবং 1950-এর জানুয়ারিতে লেখেন ইছামতি। লেখেন মানে এগুলো প্রকাশিত হয়, এগুলো গ্রন্থাকারে প্রকাশিত হয় এই সময়। এবং এই লেখার মধ্যে দিয়ে এই যে অনন্ত ভাবনা, মহাজাগতিক চিন্তা কিন্তু আমরা দেখতে পাই, দেবযানে দেখতে পাই, আমরা অথৈ জলে দেখতে পাই, আমরা দেখতে পাই ইছামতির মধ্যে, এগুলো দেখতে পাই কিন্তু। এবং এই সময় তিনি এই যে বারাকপুরে হেঁটে বেড়াচ্ছেন, মাধবপুরে হেঁটে বেড়াচ্ছেন, ইছামতিতে স্নান করছেন, সাঁতার কাটছেন, ঘুরে বেড়াচ্ছেন কঞ্চি হাতে গ্রামের এপার থেকে ওপার, সেই সময় দিনলিপিতে লিখছেন জ্যোৎস্না ভেঙেছে নদী জলে, জ্যোৎস্না ভেঙেছে নদী জলে, কি অপূর্ব শোভা! নদীর উপর, ইছামতির উপর জ্যোৎস্না পড়ছে, কি অপূর্ব শোভা! ভগবানকে ডেকে বললুম, এই যে বললাম আধ্যাত্মিক হয়ে গেছেন তিনি, আরো আধ্যাত্মিক, এমনি ছিলেন, আরো বেশি আধ্যাত্মিক হয়ে উঠেছেন। ভগবানকে ডেকে বললুম তোমার নিত্য সঙ্গী হয়ে থাকতে চাই। এই সন্ধ্যা তারার মতো রহস্যের মধ্যে তোমার নিত্য সঙ্গী হয়ে থাকতে চাই। এই সন্ধ্যা তারার মতো রহস্যের মধ্যে বনপুষ্পের সুবাস ও বিহঙ্গ কাকলির মধ্যে আমায়
তোমার খেলার সঙ্গী করে রেখো যুগে যুগে। তুমি আপন মনে বিশ্বের বনতলে নবীন কিশোর সেজে বনফুলের মালা গলায় উদাসী হয়ে বেড়াও। কে তোমায় পোছে? কেউ না। সবাই ধন জন মান যশ নিয়ে ব্যস্ত। কি অপূর্ব কথা, কি অপূর্ব কথা। তুমি আপন মনে বিশ্বের বনতলে নবীন কিশোর সেজে বনফুলের মালা গলায় উদাসী হয়ে বেড়াও। কে তোমায় পোছে? কেউ না। সবাই ধন জন মান যশ নিয়ে ব্যস্ত। কে দেখেছে এই জ্যোৎস্নাময়ী নিশার মতো, কে দেখেছে এই জ্যোৎস্নাময়ী নিশার মন মাতানো শোভা? কে দেখেছে? আমার দেখবার চোখ দিও জন্মে জন্মে, বারবার আসতে যেতে কোনো আপত্তি নেই আমার। তুমি মহাশিল্পী, তোমার প্রসাদ যেন লাভ করি, এই চোখ নিয়ে যেন আসি। কি চমৎকার কথা। আমরা জানি যে এই পর্বে তিনি একেবারে একেবারে আধ্যাত্মিক, আরো গভীর আধ্যাত্মিক হয়ে উঠেছেন। তিনি বারবার আসতে চাইছেন সেই চোখ নিয়ে প্রকৃতিকে দেখতে, সেই মন নিয়ে এই জগৎকে দেখতে। এই সময় যে উপন্যাসগুলো লেখেন সেই উপন্যাস কিন্তু যথেষ্ট জনপ্রিয় ছিল এবং তিনি প্রথম দিন থেকেই জনপ্রিয়। যখন থেকে তিনি পথের পাঁচালী লিখলেন তার খ্যাতি কিন্তু থেমে থাকেনি কখনো। একবার এডওয়ার্ড টমসন সাহেব, তিনি অ্যালবার্ট হলে, যতদূর জানি আমাদের বর্তমান কফি হাউস টি অ্যালবার্ট হল ছিল, একবার ভুল হতে পারে, আমি যতদূর জানি। তো এডওয়ার্ড টমসন সাহেব পথের পাঁচালী নিয়ে আলোচনা করেছিলেন ওই 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 অ্যালবার্ট হলে। কি বলেছিলেন তিনি? বলেছিলেন, the world outside should know that there had appeared such a book as পথের পাঁচালী during the year. বলছেন টমসন সাহেব। আরো বললেন, creation of such a thing as Nobel Prize to be awarded to the best imaginative writer of the year, which would attract the attention of the world to the outstanding features in Indian literature. তিনি বলেন যে একে নোবেল পুরস্কার দেওয়া উচিত, একে নোবেল পুরস্কার দেওয়া উচিত। এটা 1932 সালের ঘটনা। আমরা জানি পথের পাঁচালী 1929 সালে প্রকাশিত হয়েছিল, 1932 সালের ঘটনা। টমসন সাহেব এই অ্যালবার্ট হলে তিনি বলছেন, এডওয়ার্ড টমসন সাহেব অ্যালবার্ট হলে বলছেন, এবং এর ফলে গুজবটি রটে গেল। গুজবটা কি? যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন। আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল, পাননি। তার অনেক কারণ রয়েছে, সেসবের দিকে আর গেলাম না। গুজব রটে গেল বিভূতিভূষণ নোবেল পুরস্কার পাচ্ছেন 1932 সালে। এডওয়ার্ড টমসন সাহেবের এই যে কথা, এই যে বললেন, creation of such a thing as Nobel Prize to be awarded. কিন্তু তখনও পর্যন্ত বিভূতিভূষণের এই পথের পাঁচালী কিন্তু ইংরেজিতে অনুবাদ হয়নি। হওয়ার কথা ছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায় পথের পাঁচালী ইংরেজিতে অনুবাদ করবেন এবং প্রমথ চৌধুরী সেটা ইতালি ভাষায়, ইটালিয়ানে অনুবাদ করবে, এরকম কথা হয়েছিল। কিন্তু তখনও পর্যন্ত কোনো অনুবাদ হয়নি। কিন্তু একটা গুজব রটে গেল,
এবং পথের পাঁচালীর এই প্রশংসা কিন্তু শুধুমাত্র আমাদের দেশে নয়, এই অ্যালবার্ট হলে যে হয়েছিল তা নয়, বিদেশেও এই প্রশংসা হয়েছিল। 1943 খ্রিস্টাব্দে লন্ডনে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে শিশির কুমার মুখোপাধ্যায় একটা বক্তব্য রেখেছিলেন লন্ডনে। কি বলেছিলেন তিনি? The most interesting and perhaps the most original work of this period has been done by Bibhibhushan Bandyopadhyay. After the main body of Tagore's poetry, this is the most significant achievement in Bengali literature. লন্ডনে বলছেন তিনি, এবং আরো যোগ করছেন এর সঙ্গে, the other interesting feature of the Wayfarer's song, এটাকে তিনি ওয়েফেয়ার সং বলতেন পথের পাঁচালীকে। ওয়েফেয়ার মানে আপনারা জানেন যে পায়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়ায়, ভবঘুরে, ওয়েফেয়ার সং, ভবঘুরের গান। The other interesting feature of the Wayfarer song is that Bibhibhushan has found words to describe the most subtle shades of feeling, the most rare and yet perfectly natural sensations. How little Opu wakes up in the middle of night, in the fast heart, in the darkness, finds his mother fast asleep, and heard the pattering of rain on all sides. And what a strange effect the confusion of the sound of wind and rain, the surrounding darkness, the touch of his sleeping mother had on his mind, and how he remembers it afterwards. Readers of Allah Rusasho Dutems Pardu, এটা আমরা জানি যে মার্সেল প্রুস্টের উপন্যাস, যেটা ইংরেজিতে ইন সার্চ অফ লস্ট টাইম। আপনারা প্রুস্ট জানেন যে ফরাসি বিখ্যাত একজন ঔপন্যাসিক, 1871 জন্ম এবং 1922 যার প্রয়াণ হয়, তার সঙ্গে একটা তুলনা আনছেন। রিডার্স অফ আল্লাহ রুসাশো দুতেমস পারদু will remember how the very taste of a cup of tea evoked a train of association in the mind of whose hero, till a long vista of his past life flashed before his eyes as if in a mirror. In Bengali literature, Bibhibhushan is without a rival in the expression of the significant moments. পুরুষের হিরো এক কাপ চায়ে অতীতকে স্মরণ করছে, যেন আয়নার সামনে সব অতীতটা ভেসে উঠছে। বিভূতিভূষণের এই অপুর মধ্যে রয়েছে। এবং বলছেন যে এই বর্ণনা, এই অনুভূতি, তার কোনো রাইভাল নেই। লন্ডনে 1943 খ্রিস্টাব্দে শিশির কুমার মুখোপাধ্যায় এই বক্তব্য রাখছেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।